ইন্দোনেশিয়ার একটি অভিশপ্ত গ্রাম, যার অতীত ছিল খুবই ভয়ঙ্কর। কোনো এক অদ্ভুত রহস্যর কারণে সেই গ্রামে কোনো মানুষ জন্ম নিত না। তবে এর পরেও যদি কেউ ভুল করে জন্ম নিত, তাহলে তার শরীরে থাকতো না কোনো চামড়া। তো এখন প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল এই গ্রামের অতীতে, যার মাসুল এখনও গ্রামবাসীকে দিতে হচ্ছে? তবে কোনো একভাবে এই গ্রামের অপশক্তির সাথে জড়িয়ে পড়ে একটি সাধারণ মেয়ের জীবন। তো সে কি পারবে এই অপশক্তিকে পরাস্ত করতে, নাকি তার সাথেই ঘটে যাবে অনেক ভয়ানক কিছু? তো আজকের এই ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ান হরর মুভি ইম্পেটিগোর সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন দেখতে চলেছি। তাই এখনই একটি লাইক দিয়ে দেখতে থাকো সম্পূর্ণ মুভিটা। মুভির শুরুতে আমরা মায়া নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি টোল বুথে কাজ করে। আর রাতের বেলা যখন তার কোনো কাজ ছিল না, সে তখন তার বান্ধবীকে ফোন দিয়ে কথা বলছিল। আর এই মেয়েটির নাম হলো দিনি। তো মায়া দিনির সাথে কথা বলার সময় খেয়াল করে একটি গাড়িতে থাকা লোক তার উপর নজর রাখছিল। তখন মায়ের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে, এমনকি সে কিছুটা ভয়ও পায়। মায়া তখন খেয়াল করে যে ঠিক তখনই সেই গাড়িটার পিছনে একটি ট্রাক আসে, যার ফলে সেই গাড়িটি সেখান থেকে চলে যায়। আর সেই লোকটি চলে যাওয়ায় মায়া কিছুটা শান্ত হয়। এরপর কিছুক্ষণ বেশ ভালোভাবেই কেটে যায়, কিন্তু একটু পর মায়া খেয়াল করে যে সেই লোকটি পুনরায় ফিরে এসেছে। আর এতে করে মায়া অনেকটা ভয় পেয়ে যায়। সে তখন ফোন করে দিনিকে বিষয়টি জানিয়ে দেয়। পরবর্তীতে দিনির কথা মতো মায়া টোল বুথের সমস্ত রকম জানালা বন্ধ করে দেয়, কিন্তু সেই লোকটি এসে জানালায় বারবার কড়া নাড়তে থাকে। মায়া তখন বুঝতে পারে সেই লোকটি হয়তো তার সাথে কথা বলতে চায়, তাই সে তখন ভয়ে ভয়ে জানলাটি খুলে দেয়। সেই লোকটি তখন মায়াকে জিজ্ঞেস করে, তোমার নাম কি রায়ু? মায়া তখন জানায় যে তার নাম রায়ু না, তার নাম হলো মায়া। লোকটি তখন মায়াকে আরও জিজ্ঞেস করে, তুমি কি হরজোসাই নামে কোনো গ্রাম চেনো? মায়া তখন জানায় যে সে এমন কোনো গ্রাম চেনে না। তখন আমরা দেখতে পাই লোকটি এইসব কিছু শোনার পর সেখান থেকে চলে যায়। মায়া তখন সেই লোকটি চলে যাওয়া দেখে কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু আমরা দেখতে পাই সেই লোকটি গাড়ির ভিতর থেকে বিশাল একটি তলোয়ার বের করে আনে। আর এতে করে মায়া ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন বুথ থেকে বের হয়ে পালাতে থাকে। তখন সেই লোকটিও মায়ার পিছু নেয়, আর একটি পর্যায়ে গিয়ে সেই লোকটি মায়াকে ধরে ফেলে। লোকটি তখন তার কাছে থাকা তলোয়ারটি দিয়ে মায়ের একটি পায়ের পূর্ণ ক্ষত আবারও কেটে দেয়। আর এরপর যখনই সে মায়াকে মারতে যাবে, আমরা দেখতে পাই পিছন থেকে একটি পুলিশ সেই লোকটিকে শ্যুট করে মেরে ফেলে। মূলত দিনি যখন জানতে পারে যে মায়া বিপদে আছে, তাই সে এখানে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ অফিসারকে নিয়ে এসেছিল। এরপর সিন শিফট করা হয় কিছুদিন পর, আর আমরা দেখতে পাই মায়া আর দিনি তাদের পূর্বের কাজটি ছেড়ে দিয়ে নতুন করে একটি কাপড়ের ব্যবসা শুরু করেছে। কিন্তু তাদের বিভিন্ন রকম আর্থিক সমস্যা থাকার কারণে তাদের ব্যবসাটা তেমন একটা ভালো চলছিল না। ঠিক তখনই মায়া তার পুরনো সব জিনিসগুলো ঘাটার সময় সেখানে একটি ছবি পায়। এই ছবিটি ছিল তার ছোটবেলার, যেখানে তার পিছনে তার মা বাবা ছিল। মায়া তখন ছবিটা দেখে বুঝতে পারে তার মা বাবা হয়তো অনেকটা বড় লোক ছিল, কিন্তু এই বিষয়টি তার আন্টি তার কাছ থেকে লুকিয়েছিল। মায়া তখন ছবিটি উল্টালে তার বিপরীত দিকে দেখতে পায় সেখানে হরজোসাই নামে একটি গ্রামের কথা লেখা ছিল। আর এই গ্রামের কথা সেই লোকটিও তাকে বলেছিল। মায়া তখন খেয়াল করে যে সেই ছবির নিচে ছোট্ট করে রায়ু নামটি লেখা ছিল, আর এই নামটিও সেই লোকটি তাকে জিজ্ঞেস করেছিল। মায়ার মনের ভিতর তখন এই বিষয় নিয়ে অনেক কৌতূহল জন্ম নেয়। মায়া তখন ভাবতে থাকে সেই গ্রামে গিয়ে সে যদি তার পারিবারিক সম্পত্তিগুলো পায়, তাহলে সেগুলো বেচে সে শহরে এসে খুব ভালোভাবে বসবাস করতে পারবে। পরবর্তীতে মায়া খেয়াল করে যে তার পায়ে সেই কাটা অংশটি ব্যথা করছিল, আর সে তখন সেই জায়গাটি ভালোভাবে দেখলে সেখানে একটি কাগজ পায়, আর সেখানে জাপানি ভাষায় কিছু লেখা ছিল। মায়া যেহেতু জাপানি ভাষা জানতো না, তাই সে সেগুলোর কোনো কিছুই বুঝতে পারে না। আর এরপর সে আর দিনই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে গাড়িতে তাদের সাথে একটি লোকের পরিচয় হয়, যে কিনা জাপানি ভাষা জানতো। মায়া তখন সেই কাগজটি সেই লোকটিকে দেখালে সেই লোকটি জানায় এগুলো হলো এক প্রকার মন্ত্র, যার মাধ্যমে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। লোকটির মুখে এইসব কথা শোনার পর মায়া কিছুটা ভয় পেয়ে যায়। আর এরপর ভোরের দিক তারা যখন সেই গ্রামের কাছে পৌঁছায়, মায়া দেখতে পায় সেখানে জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত বাচ্চা দাঁড়িয়েছিল। সে তখন বিষয়টি দিনিকে দেখালে সে বলে, কই, আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তখন এই বিষয়টি আবার মায়ের কাছে বেশ অদ্ভুত লাগে, আর সে ভাবতে থাকে তার সাথে এসব কি ঘটতেছে। আর এইসব কিছুর পেছনে কিন্তু গভীর একটি রহস্য আছে, যা আমরা ভিডিওর সামনে জানতে পারবো। পরদিন সকালে মায়া তাদের গ্রামে পৌঁছে যায়, আর তারা যেহেতু বেশ ক্লান্ত ছিল, তাই মায়া ছবিতে দেখা তাদের সেই বাড়িটিতে যায়। আর আমরা দেখতে পাই এই বাড়িটি ছিল অনেকটা বড়, তবে বর্তমানে এই বাসাটির অবস্থা খুবই খারাপ। যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। দেখে মনে হচ্ছে এই বাড়িতে কয়েকশো বছর থেকে কোনো মানুষ প্রবেশ করেনি। আর এরপর মায়া আর দিনই সেই বাসার মধ্যে প্রবেশ করে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। দেখে মনে হচ্ছে এই বাসাটি হলো যেন একটি মৃত্যুপুরী।
চারদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। এরপর মায়া ভালোভাবে বাসাটি খোঁজার পর সেখানে অনেকগুলো তার মা বাবার ছবি পায়, কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো সেখানে মায়ার কোনো প্রকার ছবি ছিল না। আর এই বিষয়টি মায়াকে বেশ অবাক করে। ঠিক তখনই মায়া কিছু লোকের চিৎকার শুনতে পায়, আর সে যখন জানালা খুলে সে দেখতে পায় কবরস্থানে একটি লোককে দাফন করা হচ্ছিল। এরপর লোকগুলো সেখান থেকে চলে গেলে মায়া আর দিনে সেখানে যায় তার বাবার কবর জিয়ারত করতে, কিন্তু তারা সেখানে গিয়ে বুঝতে পারে এই গ্রামবাসীরা তার বাবাকে তেমন একটা পছন্দ করতো না। মায়া তখন খেয়াল করে যে এখানে অনেকগুলো ছোট বাচ্চার কবর ছিল, আর এই বিষয়টি মায়ের কাছে বেশ অবাক লাগে। এরপর বাসায় এসে মায়া আর দিনই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ মায়ার ঘুম ভেঙে যায়। সে একটি মহিলার চিৎকার শুনতে পায়, আর সে যখন বাইরে যায় সে দেখতে পায় একটি মহিলা বাচ্চা জন্ম দিচ্ছিল। কিন্তু যখনই বাচ্চাটি জন্ম নেয় সেই গ্রামের প্রধান সত্তাদি বাচ্চাটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। আর সত্যি বলতে এই মুভিটার মধ্যে এই সিনটা সব থেকে বাজে সিন ছিল, কিন্তু তারা এই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে যে মারলো তার পিছনে কিন্তু গভীর একটি রহস্য আছে। এর পরবর্তী দিন মায়া আর দিনী যায় সত্তাদির সাথে দেখা করার জন্য। মায়া তখন তাদেরকে এই বলে পরিচয় দেয় যে তারা একটি কলেজের স্টুডেন্ট, আর তারা এই গ্রামে এসেছে একটি বিষয় নিয়ে রিসার্চ করার জন্য। আর আপনাদের জানিয়ে রাখি সত্তাদির পেশা ছিল কিন্তু পুতুল নাচ দেখানো। আর মায়া তখন বলে আমরা আপনাদের একটি ইন্টারভিউ নিতে চাই, কিন্তু সত্তাদি বলে আমার এখন একটি কাজ আছে, তোমরা বিকালে আমার বাসায় দেখা করো। সত্তাদির মুখে এই কথা শোনার পর মায়া আর দিনী সেখান থেকে চলে যায়। পরবর্তীতে মায়া বাসায় গিয়ে খেয়াল করে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, তাই সে দিনীকে বাসায় রেখে বাজারে আসে খাবার নেওয়ার জন্য। এরপর মায়া যখন একটি দোকান থেকে খাবার নিচ্ছিল সে তখন সেখানকার একটি মহিলাকে জিজ্ঞেস করে আমরা এখন যে বাড়িটাতে থাকছি তোমরা কি ওই বাড়িটার বিষয়ে কিছু জানো? সেই মহিলাটি তখন বলে আমি যতটুকু লোকমুখে শুনেছি ওই বাড়িটি একটি অভিশপ্ত বাড়ি, ওখানে শয়তানরা বসবাস করে। আর তাছাড়া ওই বাড়ি থেকে একটি অভিশাপ জন্ম নেয় যার মাসুল এখনও গ্রামবাসীকে দিতে হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই দিনীর কাছে দুইটি গ্রামবাসী আসে আর তাকে বলে মূলত এই বাড়িটি হলো রায়ু নামে একটি মেয়ের বাড়ি, তাই তোমরা এই বাড়িতে কোনো মতেই থাকতে পারো না। দিনী তখন চালাকি করে বলে আমার নামই হলো রায়ু আর এটা হলো আমার বাড়ি। আর এই কথা শোনার পর আমরা দেখতে পাই সেই গ্রামবাসী দুটোর মুখে শয়তানি একটা হাসি ফুটে ওঠে, আর এই বিষয়টি ছিল খুবই রহস্যময়। সেই গ্রামবাসীগুলো তখন বলে আচ্ছা তাহলে তো ভালোই হলো, তুমি আমাদের সাথে চলো, সত্তাদের কাছে এই বাড়ির সমস্ত রকম কাগজ বুঝে নিবে। আমরা দেখতে পাই দিনী তখন কোনো কিছু না ভেবে সেই লোকগুলোর সাথে চলে যায়, কিন্তু সেই লোকগুলো সত্তাদের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে দিনীকে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল। আর এই বিষয়টি দিনীর কাছে বেশ সন্দেহজনক লাগে, কিন্তু দিনী কোনো কিছু করার পূর্বেই আমরা দেখতে পাই সেই লোকগুলো দিনীর উপর আক্রমণ করে দেয় আর তাকে আহত করে ফেলে। আর এরপর দিনীকে একটি জায়গায় নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে। আর একটু পর দিনী দেখতে পায় সেখানে গ্রাম প্রধান সত্তাদিও আছে, মানে এসবের পিছনে সত্তাদির হাত রয়েছে। এর একটু পর সেখানে সত্তাদির মা আসে আর তিনি তখন একটি ছুরির মাধ্যমে সেখানে জবাই করে দিনীকে মেরে ফেলেন। তিনি তখন আরও বলেন আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে, কারণ কিছুক্ষণ পরেই এই গ্রামে আরও দুটি মেয়ের বাচ্চা জন্ম নেবে। তবে এখানে এই মহিলাটি কোন কাজের কথা বলছে আর এই কাজের সাথে সেই বাচ্চাগুলো জন্ম নেওয়ারই বা কী সম্পর্ক, তা আমরা একটু পরেই জানতে চলেছি। অন্যদিকে মায়া যখন বাসায় ফিরে আসে সে দিনীকে দেখতে পায় না, এতে করে তো মায়া ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে তখন চারদিকে মায়াকে খোঁজার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই এই গ্রামের কেউ দিনীর ব্যাপারে কোনো কিছু বলতে পারে না। অনেক খোঁজার পরে যখন মায়া দিনীকে পায় না সে তখন পুরোপুরি ভেঙে পড়ে, কারণ এখানে তার আপন বলতে একমাত্র দিনীই ছিল। এর পরের সিনে দেখানো হয় সত্তাদির মা পুতুল বানাচ্ছিল। আর আপনাদের জানিয়ে রাখি এখানে যে চামড়াগুলো দিয়ে পুতুল বানানো হচ্ছিল মূলত এগুলো ছিল দিনীর চামড়া। মানে একটা আবার কল্পনা করুন এই গ্রামের মানুষেরা কতটা নৃশংস। এরপর আমরা দেখতে পাই মায়ের কাছে ছোট্ট একটি বাচ্চা আসে, আর সেই বাচ্চাটি মায়াকে একটি বাড়ি যাওয়ার কথা বলে। সেখানে গেলে মায়া দেখতে পায় একটি মহিলা বাচ্চা জন্ম দিচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই সেই বাচ্চাটির শরীরে কোনো প্রকার চামড়া ছিল না। আর তখন সত্তাদির মা সেই বাচ্চাটিকে মেরে ফেলে। আর এই সব দৃশ্য দেখার পর মায়া অনেকটা ভয় পেয়ে যায় আর সে ভুলে চিৎকার করে ফেলে। তখন গ্রামবাসীরা যায় বিষয়টি দেখার জন্য, কিন্তু তারা সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। মূলত এখানে মায়াকে সেই মেয়েটি বাঁচিয়েছিল যার কাছে একদিন মায়া বাজারে খাবার কিনতে গিয়েছিল। অন্যদিকে আমরা সত্তাদির মাকে দেখতে পাই, তিনি বলেন আমরা ভুল মানুষকে মেরেছি, মূলত মায়া নামে ওই মেয়েটাই হলো রায়ু, আমাদের তাকেই মারতে হবে, তাহলে আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাবো। আমরা দেখতে পাই দোকানে সেই মেয়েটি মায়াকে এই গ্রামের অতীতের সমস্ত কিছু খুলে বলতে থাকে। আর আমরা জানতে পারি যে একসময় এই গ্রামে ডোনোয়াংশু নামে একটি লোক বাস করত, আর তিনি ছিলেন এই গ্রামের প্রধান। আর আপনাদের জানিয়ে রাখি ডোনোয়াংশু নামের সেই লোকটি কিন্তু ছিল মায়ার বাবা। আর ডোনোয়াংশুর পেশা ছিল পুতুল নাচ দেখানো।
তো সেই গ্রামেই বাস করত লাই নামে একটি সুন্দরী মেয়ে, যার সাথে ডোনোয়াংশুর বিয়ে হয়। কিন্তু বিয়ের অনেক বছর কেটে যাওয়ার পরও তাদের কোনো প্রকার সন্তান হয় না। আর এতে করে লাইকে অনেক রকম কথা শুনতে হয়। কিন্তু হঠাৎ বিয়ের 5 বছর পর তাদের একটি মেয়ে সন্তান হয়। কিন্তু গ্রামের কোনো মানুষই সেই মেয়েটিকে কোনোদিন দেখতে পায়নি। তখন গ্রামের লোকেরা বলাবলি করে ডোনোয়াংশুর মেয়ের শরীরে নাকি কোনো প্রকার চামড়া ছিল না, যার ফলে ডোনোয়াংশু তার মেয়েকে কোনোদিন বাইরে নিয়ে আসেনি। কিন্তু এর 3 বছর পর হঠাৎ গ্রামের 3টি মেয়ে উধাও হয়ে যায়। তাদেরকে অনেক খোঁজার পরও পাওয়া যায় না। আর এর কিছুদিন পরেই হঠাৎ একদিন ডোনোয়াংশুর মেয়েকে সবাই দেখতে পায়। আর তখন দেখা যায় ডোনোয়াংশুর মেয়ে পুরোপুরি সুস্থ ছিল। আর এই মেয়েটির নামই ছিল রায়ু, আর যা কিনা এখন মায়া নিজেই। এইসব দৃশ্য দেখার পর গ্রামের মানুষেরা বলাবলি করছিল যে ডোনোয়াংশু নাকি সেই 3টি মেয়েকে কিডন্যাপ করেছিল আর তাদেরকে বলি দিয়ে শয়তানের সাথে চুক্তি করে। আর সেই 3টি মেয়ের জীবন বলি দেওয়ার ফলে তার মেয়ে রায়ু পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পর থেকেই হঠাৎ করে ডোনোয়াংশু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর একদিন হঠাৎ সে তার বাড়ির সমস্ত লোককে মেরে ফেলে, এমনকি তার স্ত্রী লাইকেও মেরে ফেলে। আর সর্বশেষে সে নিজেও আত্মহত্যা করে। কিন্তু এত কিছুর পরেও রায়ু কোনো মতে বেঁচে যায়। আর তখন সেই বাড়ির একটি কাজের মহিলা রায়ুকে নিয়ে এই গ্রাম থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে আমরা রায়ুকে কোনোদিন দেখতে পাইনি। কিন্তু ডোনোয়াংশুর করা সেই ব্ল্যাক ম্যাজিকের ফলে আমাদের গ্রামটি পুরোপুরি অভিশপ্ত হয়ে যায়। আর এরপরে এই গ্রামে যখন কোনো বাচ্চা জন্ম নেয় তার শরীরে কোনো প্রকার চামড়া থাকে না। আর এতে করে বাচ্চাগুলো ভীষণ কষ্ট পায়। তাই আমাদের গ্রাম প্রধান সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলোকে তখনই মেরে ফেলে। তবে আমাদের গ্রাম প্রধান সবাইকে বলে বেড়ান, আমরা যদি সেই রায়ু নামে মেয়েটিকে মারতে পারি আর তার শরীরে চামড়া দিয়ে পুতুল বানাতে পারি, তাহলেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব। মেয়েটির মুখে এইসব কথা শোনার পর মায়া তো পুরোপুরি হতবাক হয়ে যায়। মানে সে কখনো এমনটা কল্পনাও করেনি। তখন সেই দোকানি মেয়েটি বলে, রায়ুকে যদি আমরা মেরেও ফেলি তবুও এই অভিশাপটি কোনো মতে যাবে না, কারণ এই রকমের অভিশাপ কোনোদিন চিরতরে মোছানো যায় না, শুধু ট্রান্সফার করানো যায়। এরপর মায়া লক্ষ্য করে যে এই মেয়েটির রুমে সেই লোকটির ছবি ছিল যে তাকে টলবুতে মারার চেষ্টা করেছিল। আর এর থেকেই মায়া বুঝতে পারে এই গ্রাম তার জন্য মোটেও নিরাপদ নয়। যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই গ্রাম থেকে পালিয়ে যেতে হবে। তাই মায়া তখন তাড়াতাড়ি করে সেই লোকটির সাথে যোগাযোগ করে, যেই লোকটি তাদেরকে প্রথম এই গ্রামে নিয়ে এসেছিল। এরপর আমরা দেখতে পাই মায়া সেই লোকটির কথা মতো জঙ্গলের ভিতরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় গ্রামের লোকেরা তাকে মারার জন্য খুঁজতেছিল। আর এতে করে মায়া ভীষণ ভয় পেয়ে যায়। সে তখন একটি গাছের নিচে লুকিয়ে পড়ে। মায়া তখন বুঝতে পারে যে সে এই গ্রামে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে ভেবেই পাচ্ছিল না যে সে কী করবে। মায়া তখন হঠাৎ ওখানে সেই 3টি বাচ্চাকে দেখতে পায় যাদেরকে সে এর আগেও দেখেছিল। আর আপনাদের জানিয়ে রাখি, এই 3টি হলো সেই বাচ্চা যাদেরকে মেরে ডোনোয়াংশু মায়াকে সুস্থ করেছিল। কিন্তু ডোনোয়াংশু মায়ের পায়ে একটি জাপানি ভাষায় মন্ত্র লিখেছিল। কিন্তু আমরা যেমনটা জানতাম, মায়া তার পা থেকে সেই মন্ত্রটি বের করেছিল। আর এরপর থেকেই মায়া সেই বাচ্চাগুলোকে দেখতে পায়। তখন সেই বাচ্চাগুলো মায়ের কাছে আসে আর তাকে এই গ্রামের ইতিহাস সম্পর্কে বলতে থাকে। আর আমরা দেখতে পাই যে ডোনোয়াংশুর সাথে বিয়ে হওয়ার পূর্বে লাইয়ের সত্তাদের সাথে একটি সম্পর্ক ছিল। কিন্তু ডোনোয়াংশু জোর করেই মায়ের মাকে বিয়ে করে। কিন্তু বিয়ের অনেক বছর পরও যখন তাদের কোনো বাচ্চা হচ্ছিল না, লাই তখন একটি পাপ কাজ করে। সে সত্তাদের সাথে মিলন করে আর এতে করে তাদের একটি বাচ্চা হয়। কিন্তু ডোনোয়াংশু মনে করে এটি হলো তার বাচ্চা। কিন্তু আমরা দেখতে পাই এই বিষয়টি আগে থেকেই সত্তাদের মা জানতো। আর তাই তিনি একটি ব্ল্যাক ম্যাজিক করেন। আর যার ফলে মায়া যখন জন্ম নেয় তার শরীরে কোনো প্রকার চামড়া ছিল না। এখানে কিন্তু সত্তাদের মা লাই আর ডোনোয়াংশু কাউকেই পছন্দ করতো না। আর অন্যদিকে ডোনোয়াংশু যখন দেখে এত কষ্টের পরও তার যখন একটি বাচ্চা জন্ম নিল, আর এইভাবে সে তখন ভীষণ কষ্ট পায়। তাই সে তখন শয়তানের কাছে এই গ্রামের 3টি মেয়েকে বলি দেয়, যার ফলে মায়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এমনই একদিন ডোনোয়াংশু যখন অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিল, আমরা দেখতে পাই তখনই সেখানে সত্তাদের মায়ের কিছু লোক আসে। তারা তখন ডোনোয়াংশুকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সত্তাদের মা তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার কন্ট্রোলে নিয়ে আসে আর ডোনোয়াংশুর জায়গায় তাকে পাঠিয়ে দেয়। আর একটি পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাই সত্তাদি তখন তার মায়ের কথা মতো সেখানে থাকা সমস্ত লোককে মেরে ফেলে। আর সবাই ভাবতে থাকে এই কাজটি হয়তো ডোনোয়াংশু করেছিল। আর এরপর থেকেই তৈরি হয় এই গ্রামে এই ভয়ঙ্কর অভিশাপ। তখন সেই বাচ্চাগুলোকে বলে, আচ্ছা এই অভিশাপ থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? তাগুলো তখন মায়াকে জানায় তাদের লাশগুলো সেই বড় বাড়িতে পুঁতে রাখা হয়েছিল। আর এরপর তাদের চামড়া দিয়ে পুতুল বানানো হয়। এই পুতুলগুলো এখন সত্তাদের কাছে আসে। এখন তুমি যদি আমাদের দেহের সেই অংশগুলো আর আমাদের চামড়া দিয়ে বানানো সেই পুতুলগুলো একসাথে একটি ভালো জায়গায় দাফন করতে পারো, তাহলে গ্রামবাসীরা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তাই মায়া তখন তাড়াহুড়ো করে সত্তাদের বাড়িতে যায় আর সেখান থেকে সেই পুতুলগুলো সংগ্রহ করে।
আর এরপর সে সেই পুরো বাড়িতে এসে সেই বাচ্চাগুলোর শরীরের অংশ সংগ্রহ করে আর এরপর সে সেগুলো নিয়ে একটি ভালো জায়গায় দাফন করে দেয়। কিন্তু তখনই সত্তাদির মা সেখানে গ্রামবাসীদের নিয়ে আসে। এরপর সে মায়াকে নিয়ে যায় মেরে ফেলার জন্য। কিন্তু আমরা দেখতে পাই মায়া তখন সত্তাদিকে সমস্ত বিষয় খুলে বলে। সে জানায়, আমি হলাম তোমার মেয়ে আর এই গ্রামে অভিশাপ আসার মূল কারণ হলো তোমার মা। কিন্তু সত্তাদি মায়ের কোনো কথাই বিশ্বাস করে না। আর এরপর যখনই সে মায়াকে মারতে যাবে আমরা দেখতে পাই একটি মেয়ের সুস্থ বাচ্চা জন্ম হয়। আর এই বিষয়টি দেখে সবাই অবাক হয়ে যায়। আর সত্তাদিও তখন মায়ের কথা বিশ্বাস করে না। তবে এত কিছুর পর সত্তাদি নিজেকে অপরাধী ভাবতে থাকে। সে তখন একটি ছুরি দিয়ে সেখানেই আত্মহত্যা করে। কিন্তু আমরা তখনই দেখতে পাই সত্তাদি মারা যাওয়ার ফলে সত্তাদির মা এই বিষয়টি মেনে নিতে পারে না আর তিনিও সেখানে আত্মহত্যা করেন। আর এরপর আমরা দেখতে পাই যে সেই গ্রামে নর্মালি বাচ্চা জন্ম নেয়। কিন্তু এভাবেই অনেক বছর কেটে গেলেও হঠাৎ একদিন যখন একটি মেয়ে বাচ্চা জন্ম দিয়েছিল আমরা দেখতে পাই তার গর্ভ থেকে কোনো এক অপশক্তি সেই বাচ্চাটিকে বের করে নেয়। আর তার পিছনেই দাঁড়িয়েছিল সত্তাদির মায়ের আত্মা। আর এর থেকে আমরা বুঝতে পারি যে এই গ্রামের আগের অভিশাপটি চলে গেলেও নতুন করে আরও একটি অভিশাপ চলে এসেছে। এখন আপনাদের হয়তো মনে থাকবে সেই দোকানি মেয়েটি বলেছিল এইরকম অভিশাপ পুরোপুরি নষ্ট করা যায় না, তবে ট্রান্সফার করা যায়। আর এখানে ঠিক এমনটাই হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? তো দূর পর্যন্ত যেহেতু দেখেই ফেলেছো এর মানে ভিডিওটি আপনার ভালো লেগেছে। তাই একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এইরকম সব ভিডিও আপনার কাছে সবসময় পৌঁছায়।